ক্লাসে আমরা আলোচনা করব এই গীতি কবিতার ধারায় তোদের সিলেবাসে যে তিনজন কবি আছে, সেটাও মহিলা কবি। তাদের মধ্যে অন্যতম একজন, সেটা হচ্ছে মানকুমারী বসু। হুম, প্রাথমিক আলোচনাটা একটু শুনবি, ওটাই ইম্পর্ট্যান্ট। তো এই মেয়েটাও 19 শতকেরই একজন ব্যক্তি, সেটাও কোন সময়ের না, নারী জাগরণের সময়ে। হুম, তো এই 19 শতকের নারী জাগরণের যুগে মানকুমারী বসুও ছিল সেই সকল সাহসী নারীদের মধ্যে অন্যতম একজন, যে ব্যক্তিটা তার নিজের ব্যক্তি জীবনের গভীর দুঃখকে শক্তিতে রূপান্তর করেছিল এবং সেই শক্তির মাধ্যমেই সে প্রবেশ করছে। বুঝতে পারছিস? অর্থাৎ কি বললাম না, এর জীবনে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাতে সে এতটাই ব্যথিত হয়েছিল, যার ফলে ওই ঘটনাটা তো তাকে দুঃখের সাগরে নিমজ্জিত করে দিলেও তার প্রাণটা নিয়ে নিতে পারেনি, তাকে সম্পূর্ণভাবে অন্ধকারে ঠেলে দিতে পারেনি। বরঞ্চ এই মেয়েটা ওই দুঃখটাকে, ওই বেদনাটাকে, ওই যন্ত্রণাটাকে আশ্রয় করেই সাহিত্য জগতে প্রবেশ করছে। তাহলে আমরা বলতে পারি এর জীবনে যে দুঃখটা এসেছিল, যে ঘটনাটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে তার স্বামীর মৃত্যু। তো যখন তার স্বামীর মৃত্যু ঘটে, তখন সে প্রবলভাবে বেদনাগ্রস্ত হয়, দুঃখ পায়, যন্ত্রণা পায়। কিন্তু এই তার স্বামীর মৃত্যু বেদনা, তার স্বামীর মৃত্যু থেকে আগত মানকুমারী বসুর হৃদয়ে তাকে কখনো ভেঙে দেয়নি, বরঞ্চ তাকে একটা আলোর পথ দেখিয়েছিল সাহিত্য জগতে প্রবেশ করার জন্য। এখান থেকেই শুরু হচ্ছে তার সাহিত্য জগতে। নাটক হচ্ছে নাকি? ছেলে মেয়েগুলো 7:30, 14 মিনিট লেট। আমার কোনোদিন 14 মিনিট লেট হয়েছে? আমি বলে দিই তোদের, তো করার কি আছে? করার কি আছে? এত দেরি করলে হয় বলতো? দেখ, প্রাথমিক বিষয়টা বুঝতে পারলি? দেখ, এইভাবে তোরা না যে কোনো লং কোশ্চেন লিখতে পারিস, বুঝতে পারছিস? তো একটা কাহিনী বলি কেমন ছোট করে, যে এই যে মেয়েটা, এই মেয়েটা না বেঁচেছিল 80 বছর। ঠিক আছে? এই মেয়েটার জীবৎকাল ছিল 80 বছর। হ্যাঁ, মেয়েটার বিয়ে হয় তৎকালীন সমাজে 10 বছর বয়সে। 14 বছর বয়সে মেয়েটা তার প্রথম কবিতা লেখে। 19 বছর বয়সে সে তার স্বামীকে হারায়। তাহলে তোরা ভাব, তার স্বামীকে হারিয়েছে সে 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে। যখন একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে রূপ, রস, যৌবনের যে কড়িটুকুটা, সেটা প্রস্ফুটিত হয় ফুলের জায়গাতে, ধীরে ধীরে করে ফুলটা ফুটে সেখানে, সেই জায়গা থেকে ওর মেয়েটার জীবনে একটা অন্ধকার প্রবেশ করছে। মাত্র 19 বছর বয়সে সে তার স্বামীকে হারিয়ে ফেলছে। এখানে সে ভেঙে পড়ছে, প্রবলভাবে ভেঙে পড়ছে, কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায়। সে তার স্বামীর স্মৃতি, স্বামীরকে হারানোর যন্ত্রণা, বেদনা, এগুলোকেই শক্তি করে সে কাব্য লিখতে শুরু করছে।
এমনকি নারীদেরকে নারীদেরকে ওই চার দেওয়ালের গণ্ডির ভিতর থেকে বার করানোর জন্যও একটা প্রবল ভূমিকা অর্জন করছে। সেই সময়ের যে সকল নারীরা, যারা সেরকমভাবে কথা বলতে পারত না, তাদের পাশে দাঁড়াচ্ছে। এই মেয়েটা জন্মগ্রহণ করছে 1863 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করছে 1943 খ্রিস্টাব্দে। অতটা ইম্পর্টেন্ট নয়, সালগুলো পরীক্ষাতে সাধারণত আসে না। জন্মগ্রহণ করছে কোথায়? না, জন্মগ্রহণ করছে যশোর জেলার শ্রীধরপুর গ্রামে, সেটাও মাতুলালয়ে, অর্থাৎ মামা বাড়িতে। অর্থাৎ মা বাড়িতে সে জন্মগ্রহণ করছে। দেখ, 19 বছর বয়সে মেয়েটা বিধবা হয়। এই এর যে সকল কাব্যগুলো আছে, তার কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে একটা, প্রথম কথা, তার কাব্যের মধ্যে পরিবার জীবনের কথা উঠে এসেছে এবং বৈরাগ্যের কথা এসেছে। বৈরাগ্য মানে জানিস? হ্যাঁ রে, বৈরাগ্য মানে জানিস? হুম? মানে হচ্ছে নানা রকম কথা যেটাকে বলে। কিরা কেমন? বৈরাগ্য মানে হচ্ছে জীবনের প্রতি এক ধরনের অশক্তি, মানে বিরক্ত ভাব যাকে বলা হয়। নর্মাল যদি বলতে পারি তো, বিরক্ত বলা যাবে না ঠিক। এ- আমরা এটা বলতে পারি যে জীবনের থেকে এক ধরনের, যে ওই যে সুখ, আনন্দ, হ্যাঁ, এই সমস্ত জিনিস মন থেকে আলাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ এইসব থেকে সে আলাদা হয়ে ঈশ্বরের দিকে, ঈশ্বরমুখী হওয়া, সেটাই হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ যখন তার স্বামী মারা যায়, তখন সে গভীর দুঃখ, বেদনা, যন্ত্রণা পেয়েছে। তখন সে নানা ধরনের কাব্য লিখেছে এবং পরবর্তী সময় সে ঈশ্বরমুখীও হয়েছে। তোরা যদি দেখিস, তার একটা অন্যতম কাব্য আছে, সেটার নাম হচ্ছে কাব্য কুসুমাঞ্জলি, যেটা প্রকাশিত হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। এই কাব্যের ভিতরে অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা, যার নাম হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বর কবিতাতে লিখছে সে, যে আঁধার গগনে যবে কোটি তারা দেখ, মানে কোটি তারা দেই দেখা, তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা। অর্থাৎ আঁধার গগনে, আঁধার আকাশে যখন কোটি কোটি তারা দেখা যায়, অন্ধকারের মধ্যেও ঈশ্বরকে দেখা যাচ্ছে। ওই যে কোটি কোটি তারা যে উজ্জ্বলভাবে আকাশ অন্ধকারটাকে আলোকিত করে তুলছে, তখনই কবি কল্পনায় যেন এটা ধরা দিচ্ছে যে তখনই যেন তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা অনুভূতি, এই যে একটা ঈশ্বরমুখী হওয়ার যে জায়গা, সেটাই হচ্ছে বৈরাগ্য। তো এগুলাই ইম্পর্ট্যান্ট এই জায়গা থেকে, আর সেরকম কিছু না। ঠিক আছে। তার প্রথম প্রকাশিত কবিতা 14 বছর বয়সে, প্রথম প্রকাশিত কবিতা, সেটাও অমৃতাকর ছন্দে লিখেছিল। মানে বুঝতে পারছিস তো, 14 বছর বয়স। হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, যে মাইকেল মধুসূদন দত্ত এর কাকা ছিল। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত এর কাকা ছিল। তাহলে সেই সূত্রে এর যে জীবনের কাহিনী, সেটাও কিন্তু ছোটবেলা থেকেই মানে সাহিত্য জগৎ কেন্দ্রিক। এখানেও আমার স্বর্ণকুমারী দেবীকে যেমন দেখেছি ঠাকুর পরিবারকে কেন্দ্র করে, এখানেও ঠিক সেরকমভাবেই আমাদের এই যে মানকুমারী বসুর জীবনটাও কিন্তু সেই রকমই একটা জায়গা, যেখানে বিভিন্ন সাহিত্যিক, হ্যাঁ, সাহিত্যের ছোঁয়া কিন্তু তার ছোটবেলা থেকেই ছিল, কেননা মাইকেল মধুসূদন দত্তর কাকা ছিল। হ্যাঁ। তো যাই হোক, আর মাইকেল মধুসূদন দত্তই তো প্রথম অমৃতাকর ছন্দের স্রষ্টা সেই দিক দিয়ে, এবং মহাকাব্যের প্রণেতা। তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকায় মানকুমারী বসু তার প্রথম কবিতা প্রকাশ করছে, সেটাও 14 বছর বয়সে,
সেটাও অমৃতাক্ষর ছন্দে। সেটা হচ্ছে পুরন্দরের প্রতি ইন্দুবালা। ঠিক আছে, সেটাও তোর ওই যে আমাদের দেখবি বীরাঙ্গনা কাব্যে যেমন আছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, নীলধ্বজের প্রতি ঝর্ণা, লক্ষণের প্রতি শূর্পণখা, ঠিক সেরকম এটাও অন্যতম একটা পুরন্দরের প্রতি ইন্দুবালা। এটা একটু মনে রাখিস, পরীক্ষাতে দিতে পারে যে মানকুমারী বসুর প্রথম লেখা কবিতার নাম কি, তখন হবে পুরন্দরের প্রতি ইন্দুবালা। বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে প্রিয় প্রসঙ্গে, 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যখন 14 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হচ্ছে, তারপরেই তার স্বামী মারা যাচ্ছে 19 বছর বয়সে। কার 19 বছর বয়স তখন? মানকুমারী মানকুমারী বসু। মানকুমার বসু। মানকুমারী। 10 বছর বয়সে বিয়ে হয়েছে আমাদের। তার স্বামীর নাম ছিল সম্ভবত আহ, বিভূশঙ্কর বসু, এরকম টাইপের হবে। ওর সাথে বিয়ে হয়। তারপর 4 বছর পরেই তার স্বামী মারা যায়। 9 বছর পরে তার স্বামী মারা যায়, অর্থাৎ 19 বছর যখন বয়স আমাদের মানকুমারী বসুর, তখন কিন্তু ওর স্বামী মারা যাচ্ছে। তারপরে সে লিখছে এখানে এসে 1884-তে প্রিয় প্রসঙ্গে, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটা ভালো করে মনে রাখিস, ঠিক আছে? এটা ইম্পর্ট্যান্ট হবে পরীক্ষার জন্য। এরকমভাবে নাও দিতে পারে যে মানকুমারী বসুর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থর নাম কি। কেননা আরও অন্যান্য অনেক সাহিত্য আছে তো, মানে সাহিত্যিক আছেন তো, ফাইটিং ওনাদেরই ইম্পর্ট্যান্ট হয় সাধারণত। তো তবুও এটা মনে রাখিস প্রথম কাব্যগ্রন্থ হিসেবে, এবং এটা এরকমভাবে মনে রাখিস যে প্রিয় প্রসঙ্গে কার লেখা কাব্যগ্রন্থটি। তো এটা হবে আমাদের মানকুমারী বসু। তো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 3টা, এই 3টা একটু মনে রাখিস। তার মধ্যে তো প্রিয় প্রসঙ্গে একটা 1884-তে, যেটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কাব্য কুসুমাঞ্জলি, এটা ইম্পর্ট্যান্ট হবে অন্যতম একটা। আর একটা হচ্ছে কনকাঞ্জলি। এই অঞ্জলি দিয়ে যেটা শেষ, সেটা হচ্ছে মানকুমারী বসু। দেখ এখানেও অঞ্জলি আছে, এখানেও অঞ্জলি আছে। তো মনে রাখবি এই 3টে জায়গা, 3টে মনে রাখলেই যথেষ্ট এখান থেকে, যে প্রিয় প্রসঙ্গে কার লেখা, কাব্য কুসুমাঞ্জলি কার লেখা, এবং কনকাঞ্জলি কার লেখা। এই কনকাঞ্জলি, প্রিয় প্রসঙ্গে, কাব্য কুসুমাঞ্জলি, একটা 1884, একটা 1893, একটা 1896, এই 3টে মানকুমারী বসু লেখা। এই জাস্ট এইটুকুনি জায়গাটা এখান থেকে মনে রাখিস, আর সেরকম এখান থেকে কিছু নয়। হ্যাঁ, বুঝতে পারলি জায়গাটা কি বললাম? হ্যাঁ স্যার। মহাকাব্য রচনার প্রয়াস করেছে এই ব্যক্তিটা। মহাকাব্য রচনার একটা সময় প্রয়াস করেছিল, কারণ দেখ মাইকেল মধুসূদন দত্ত তো ওর কাকা ছিল রে। তো সেই সূত্র ধরেই হয়তো মহাকাব্য রচনার প্রয়াস করেছিল। সেটা হচ্ছে বীরকুমার বধকাব্য। এটা প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটা 1904 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে মনে রাখিস যে বীরকুমার বধকাব্য কার লেখা। সেটা হবে আমাদের মানকুমারী বসু। বা কি জাতীয়, এটা মহাকাব্য জাতীয়। তো সেরকমভাবে এটা উৎকৃষ্ট হতে পারেনি, হ্যাঁ, কারণ ট্রেজিক কাব্য হিসাবে সেটা সেরকম একটা উৎকৃষ্ট হতে পারেনি, এটা মনে রাখবি। তো দেখ অমিত্রাক্ষর ছন্দে লেখা ছিল এইটা, এবং এই কাব্যে মহাভারতের বীরকুমার আমাদের অভিমন্যু, হুম, অভিমন্যু বধের কথা বর্ণিত হয়েছে। অভিমন্যু কথা তোরা সবাই জানিস, যে সব থেকে বড় একজন যোদ্ধা মহাভারতের বুকে। অর্জুনও নয়, অর্জুনও নয়, এমনকি কর্ণও নয়। মহাভারতের সব থেকে বীর যোদ্ধা হচ্ছে অভিমন্যু। এটাই পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল অভিমন্যু বধের পরে, কারণ শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী অর্জুন তো শ্রেষ্ঠ, কর্ণও তো শ্রেষ্ঠ, কিন্তু যখন সবার সামনে অভিমন্যুকে হত্যা করা হচ্ছে চক্রব্যূহের ভিতরে, তখন মানে
ওই যে কৌরবদের বড় বড় দিগধ্বজগুলো একদিকে দাঁড়িয়ে আছে সবাই, বড় বড় মহারথীগুলো, আর এই এতগুলো মহারথীর সাথে একজন, সেটা অভিমন্যু, একাই যুদ্ধ করছে। যুদ্ধ করতে 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 দুর্যোধন বলছে একটা সময়, বলছে একে এইভাবে ইয়ে করো না, একে আরও কষ্ট দিয়ে মারো, সময় নাও, এত জলদি একে মেরে ফেলো না। হ্যাঁ, কারণ তার আগে সম্ভবত ওর 30টা ভাইকে ভীম, 30-20টা মতো হবে, ওর ভাইকে হত্যা করে দিয়েছে অলরেডি। তারপরে এইরকম একটা প্রতিশোধ নেওয়ার জায়গা, তো সেখানে চক্রব্যূহ আবিষ্কার করছে। তো অভিমন্যু কৃষ্ণের কাছে, অভিমন্যু যখন গর্ভাবস্থায় থাকে সেই সময়টাই মনে হয় না, কেমন একটা কাহিনী আছে এখানে, যে চক্রব্যূহ ঢোকার জায়গাটা সে জেনেছিল, কিন্তু চক্রব্যূহ থেকে বার হয় কেমন করে সেই কাহিনীটা সে জানতো না। সে কাহিনীটা কৃষ্ণ ওকে বলেও দেয়নি। তো চক্রব্যূহে প্রবেশ করেছিল, ওটাই ওর নিয়তি ছিল। তো এখানে অভিমন্যুকে এরা ভয়ঙ্করভাবে ওর সাথে অত্যাচার করেছে। কিন্তু একটা সময় কর্ণ এগিয়ে আসছে, কারণ কর্ণ ওদের দলে ছিল। তো তো কর্ণ এগিয়ে আসছে এবং কর্ণ এগিয়ে এসে একে হত্যা করছে। তখন দুর্যোধন বলল যে কেন তুমি এরকম মারলে কেন, আর একটু পরে তো মারা যেত। তখন বলছে না, অনেক কষ্ট দিয়েছো, আর না। তো যখন কর্ণকে হত্যা করছে, কারণ কর্ণের স্বপ্ন ছিল যে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার, মানে ওই কাঁড়বাস চালানোর আর কি, আমাদের গোদা বাংলায়। তো শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার ওর একটা প্রবল ইচ্ছা ছিল, যে সে নিজেকে ভাবতো আমি শ্রেষ্ঠ ধনুর্ধর, শ্রেষ্ঠ যোদ্ধা, অর্জুনের থেকেও বড় যোদ্ধা। কিন্তু যখন এত বড় একটা পরাক্রম বীর অভিমন্যু, যে এতজন বড় বড় মহারথী, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে দুর্যোধন, ঠিক আছে, একদিকে দাঁড়িয়ে আছে আমাদের ওই কি নাম রে, নামটা মনে করতে পারছি না, ওদের গুরু যে ছিল, সে যাদের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছিল, আমাদের কে কে ছিল রে ওটা? দ্রোণাচার্য। হ্যাঁ, দ্রোণাচার্য। দ্রোণাচার্য, ঠিক দ্রোণাচার্য, ঠিক আছে, ভীষ্ম, এতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেখানে, তবুও সে সবার সাথে, তারপরে আরও এক দুজন বড় বড় ভাই, ছোট ছোট যে ভাইগুলো ছিল দুর্যোধনের, তারা, সবার সাথে সে যুদ্ধ করেছে একাই, ঠিক আছে, একাই যুদ্ধ করেছে। তো যখন কর্ণ ওকে মানে টোটালিভাবে ওকে কষ্ট থেকে বঞ্চিত করে দিচ্ছে, তখন হত্যা করা বলা হতো না, তখন বলা হতো যে তোমাকে আমি মুক্ত করে দিলাম এই যন্ত্রণা থেকে, ঠিক আছে। তো এই যখন এই যন্ত্রণা থেকে মুক্ত করে দিচ্ছে, তখন কর্ণ বলছে তার আগেটাতে, বলছে আমি ভাবতাম আমি শ্রেষ্ঠ, বলছে এই শ্রেষ্ঠের যে পদবী সেটা তুমিই পাবে বৎস, ঠিক আছে। এত বড় স্রষ্টা, মানে এত বড় একজন ব্যক্তিত্ব ছিল তার ভিতরে, এত বড় একজন যোদ্ধা অভিমন্যু। তো এই অভিমন্যু বধ, এই বধের ইয়ে আছে, সেটা খুব সম্মান দিয়ে বীর কুমার টাইটেলটা লিখছে, দেখ ওই জন্য বীর কুমার বধ কাব্য। আর এই বীর কুমারটা হচ্ছে আমাদের অভিমন্যু, ঠিক আছে। তো এই কাব্যটা ট্রেজিক, দেখ মহাকাব্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ট্রেজেডি। হ্যাঁ, মানে ওটাকে ট্রেজিক হতে হবে, না হলে হবে না, ঠিক আছে, ওটাকে ট্রেজিক হতেই হবে। একটা গুরু গম্ভীর একটা ভাব থাকতে হবে মহাকাব্যে, তবে সেটাকে সার্থক মহাকাব্য বলছে, না হলে বলা যাবে না, ঠিক আছে। তা ট্রেজেডি হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে মানুষ প্রতিটা পদক্ষেপে শিক্ষা নেয়, প্রতিটা পদক্ষেপে শিক্ষা নেয়, ঠিক আছে। আর ট্রেজেডি তখনই হয় যখন আমরা একটা মানুষকে অনুকরণ করি। তো যাই হোক, এগুলো পরবর্তী ব্যাপার, যদি কোনোদিন সাহিত্যের রূপরীতি থাকে, ট্রেজেডি, কমেডি, এপিকেলজি, ফার্স, ব্লাড, এগুলো যদি থাকে, তাহলে তখন না হয় বোঝানো যাবে। তো যেহেতু এটা মহাকাব্য হিসাবে সেরকম, যেহেতু ট্রেজিক ভাবটা ছিল না এই কাব্যের মধ্যে, সেহেতু সেরকমভাবে উৎকৃষ্ট মানের হতে পারেনি। তার মানে এটা মহাকাব্য নয়, এটাও বলা যাবে না। মহাকাব্যের ছোঁয়া অবশ্যই ছিল বীরকুমার বধ কাব্যে, সেই জন্য এটা মহাকাব্য জাতীয়। হ্যাঁ, তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বীরকুমার বধ কাব্য, ভুল করেও মাইকেল মধুসূদন দত্ত লিখিসনি, কারণ এই জায়গাটা থেকে ফাঁসাতে পারে, দেখ দুটো জায়গা থেকে ফাঁসাতে পারে, একটা হচ্ছে বীরকুমার বধ কাব্য, এগুলো অনেকটা মাইকেল মাইকেল লাগে, তাই তো রে, হ্যাঁ কি না? এটাও দেখ, যেটা আমাদের পুরন্দরের প্রতি ইন্দুবালা, এটাও অনেকটা মাইকেল মাইকেল। আর অমিতাভ ছন্দটা ইয়ে মাইকেল মধুসূদন দত্তের ইয়ে মতন ইয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু কনফিউজ হয়ে যাস না পরীক্ষাতে, যদি আসে তাহলে, খুব সম্ভব আসবে না, তবুও একটু মনে রাখিস, হ্যাঁ। তো এই দুটো জায়গা একটু ইম্পর্ট্যান্ট হবে। তো এই বিষয়টা এখানে আর সেরকম কোনো কিছু নয়। তো আর পরীক্ষাতে যদি দেই যে বীরকুমার বধ কাব্য কী জাতীয়, তো এটা মহাকাব্য জাতীয়।
আর এই যে কাব্য কুসুমাঞ্জলি যে জায়গাটা আছে আমাদের মানকুমারী বসুর অন্যতম একটা কাব্য, যেটা 1893 প্রকাশিত হচ্ছে। এটা কার সম্পাদনায় প্রকাশিত হয় পরীক্ষাতে যদি আসে তাহলে লিখবি যে তারাকুমার কবিরত্ন হুম, বলে ব্যক্তিটা আছে, এর ইয়েতে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝতে পারলি? এই হচ্ছে বিষয়। হুম। সেরকম কোনো কিছু নয় এইখানে। আর যদি নারী জাগরণের কথা যদি বলিস তাহলে মানকুমারী বসু কবির সাথে সাথে একজন সমাজ সংস্কারক ছিল। এ নারী যন্ত্রণা উপলব্ধি করেছিল। এই নারী শিক্ষার প্রয়োজনীয়তা আছে বলে সেটা দেখেছিল। তো সেই জায়গাটাও কথা বলেছে মানুষটা। তবে নারী শিক্ষার জায়গা থেকে অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটুকু সেটা বলে দিলাম এখান থেকে। আর সেরকম এইখানে কিছু নাই। হ্যাঁ? মেন বিষয় হচ্ছে মানকুমারী বসুর তার স্বামীকে কেন্দ্র করে যে তার মৃত্যু হচ্ছে এবং সেই ঈশ্বরমুখী হচ্ছে। এই মেয়েটা একটু অভিমানী মেয়ে ছিল ছোট থেকেই। একটা জায়গাতে এই মানুষটা মানে এই মেয়েটা তার ওই যে নারীর হৃদয়ের যে ঘাত প্রতিঘাত, তার গার্হস্থ্য জীবনের যে সুখ দুঃখ, হুম? তার স্বামী যে স্মৃতি, হ্যাঁ? সেটা তার কবিতার মূল বিষয় হয়ে উঠেছে। কারণ ১৯ বছর বয়সে সে বিধবা হচ্ছে। হ্যাঁ? এবং এই বিধবাকে যন্ত্রণাকে কেন্দ্র করে সে একটা কবিতায় লিখছে, একটা জায়গাতে লিখছে সে বলছে, "স্মৃতিতে সিঁদুর নাই, ছাই সব সুখে। উহু হু একটি মেয়ে, কে দিয়েছে মাথা খেয়ে। কেমনে কাটাবে কাল চিতা, রাখি বুকে জ্বলন্ত আগুন জ্বালা।" হ্যাঁ? বলছে মানে স্মৃতিতে সিঁদুর নেই মেয়েটার। একটা মেয়েকে নিয়ে কল্পনা করছে। অর্থাৎ সেই মেয়েটা সে নিজেই। বলছে একটা মেয়ে, বলছে কে মাথা খেয়ে দিয়েছে ওর? ওর স্মৃতিতে সিঁদুর নাই। এই বয়সে একটা ছোট্ট একটা মেয়ে স্মৃতির সিঁদুর সে হারিয়ে ফেলেছে। অর্থাৎ স্মৃতির সিঁদুর চলে যাওয়া মানেই হচ্ছে তার জীবনটা ছাই হয়ে যাওয়া, আংড়াতে পরিণত হয়ে যাওয়া। তো সেই জন্য বলছে ছাই সব সুখে, যা কিছু আনন্দ সুখ যা কিছু আছে সব যেন দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেল। বলছে এরপর ওই মেয়েটা কেমনে কাটাবে কাল, কিভাবে সে কাল কাটাবে, কিভাবে সে এক একটা সময় কাটাবে, হুম? কতটা যন্ত্রণা, কতটা আঘাত পাবে সে প্রতিটা পদক্ষেপে। বলছে কেমনে কাটাবে কাল, চিতা রাখি বুকে। তার স্বামীর মৃত্যু, চিতা মানে তার স্বামীর মৃত্যু আর কি। তার স্বামীর মৃত্যুতে যে আঘাতটা যন্ত্রণাটা পেয়েছে সেই যন্ত্রণা নিয়ে সে কি করে সময়টা কাটাবে, হ্যাঁ? জ্বলন্ত আগুন জ্বালা হৃদয়ের বুকে। তো এই একটা জায়গা। হুম? তারপরে ওই ঈশ্বর কবিতার কথা বললাম তোদেরকে, যেখানে সে বলছে যে ঈশ্বরকে আমরা তখনই অনুভব করতে পারি তার মহিমাকে যখন অন্ধকারের ভিতরেও এত এত জ্বলন্ত তারা জ্বলে। হ্যাঁ, তখন যেন তার মহিমাটাই আমরা দেখতে পাই। বুঝতে পারছিস তো? এই বিষয় এইগুলা, আর সেরকম কোনো কিছু নাই জায়গা থেকে। তো এইটা হচ্ছে আমাদের মানকুমারী বসু। বোঝা গেছে রে জায়গাটা? হ্যাঁ স্যার। এখান থেকে কারো কিছু অসুবিধে আছে তো বলতে পারিস। এখানে দেখ সেরকম কোনো কিছু নাই। হ্যাঁ, মানকুমারী বসু থেকে শুধু যেটুকুনি বললাম সেইটুকুনি করিস। হ্যাঁ?